তো রেডিয়েশন মনিটরিং সিস্টেমটা আসলে কি এবং রেডিয়েশন মনিটরিং সিস্টেম কেন করা হয়? প্রত্যেকটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আপনাদের কন্টিনিউয়াস রেডিয়েশন মনিটরিং সিস্টেম থাকে, মানে 24/7 তারা মনিটরিং করতে থাকে এবং সেটা কি ডিফারেন্ট সিলেক্টেড এরিয়ার জন্য ডিফারেন্ট রেডিয়েশন লেভেলের জন্য তাদের কি এই কন্টিনিউয়াস মনিটরিং সিস্টেম চালু থাকে। তাহলে কি বললাম? তিনটা জিনিস। একটা হচ্ছে সিলেক্টেড এরিয়া, রেডিয়েশন লেভেল এবং কন্টিনিউয়াস মনিটরিং। তিনটা জিনিস থাকতে হবে, কারণ এরিয়া ভেদে আপনাদের কি রেডিয়েশন লেভেলগুলা ডিফারেন্ট হবে এবং তার মনিটরিংও কি ডিফারেন্ট হবে। সো রেডিয়েশন মনিটরিং সিস্টেমের জন্য তিনটি কথা মনে রাখতে হবে, যে সিলেক্টেড এরিয়া, রেডিয়েশন লেভেল এবং কন্টিনিউয়াস মনিটরিং। ঠিক আছে? এখন এই মনিটরিং সিস্টেমটা যদি তার রেডিয়েশন লেভেল যেটা প্রি ডিটারমাইন্ড থাকবে, নর্মাল বা সেফ ভ্যালু, সেটা যদি এক্সিড না করে, সেক্ষেত্রে কি কোনো সমস্যা নেই, সে তার ডাটা কালেকশন করবে, ডাটা রিপ্রেজেন্ট করবে। কিন্তু যখনই তার নর্মাল ভ্যালু বা সেফ ভ্যালুকে এক্সিড করবে, তখনই কি মনিটরিং সিস্টেমটা অ্যালার্ম অ্যাক্টিভেট হবে এবং তার অটোমেটিক যে প্রোটেক্টিভ যে ফাংশনগুলো আছে সেগুলো ইনিশিয়েট করা শুরু করবে। তো তাহলে আমরা যদি দেখি এই মনিটরিং সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে, এখানে তিনটা জিনিস দেওয়া আছে, যে warn of any radiation health hazard, give an early warning of a planned malfunction, এবং লাস্টলি হচ্ছে ইনিশিয়েট অটোমেটিক প্রোটেক্টিভ ফাংশন। ঠিক আছে? তাহলে তিনটা জিনিস কাজ করতেছে এই সিস্টেমটা, যে রেডিয়েশন হেলথ হ্যাজার্ডকে সে ওয়ার্ন করছে, প্ল্যান্টের যদি কোনো ম্যালফাংশন হয় তার সে একটা আর্লি ওয়ার্নিং দিচ্ছে, এবং যদি কোনো ম্যালফাংশন হয়ে যায় তাহলে অটোমেটিক যে প্রোটেক্টিভ ফাংশনগুলো আছে সেগুলো সে ইনিশিয়েট করছে। এখন রেডিয়েশন মনিটরিং সিস্টেম সাধারণত বর্তমানে ডিজিটাল হয়ে গেছে, অটোমেটিক মানে বর্তমানে। তো এটাকে বলা হয় সংক্ষেপে ডিআরএমএস, ডিজিটাল রেডিয়েশন মনিটরিং সিস্টেম। তো ডিআরএমএস, এখানে একটু ভুল লেখা আছে, ডিবিএমএস লেখা আছে কয়েক জায়গায়, আপনি একটু ঠিক করে নেবেন। ডিআরএমএস সিস্টেমটা মাইক্রো প্রসেসর বেস সিস্টেম, যেটা লোকাল কন্ট্রোল ইউনিট গুলোকে লিঙ্ক আপ করে সে কি মাইক্রো প্রসেসর কন্ট্রোলারের মাধ্যমে একটা স্টার কনফিগারেশনের মাধ্যমে সে কাজ করে। ডিআরএমএস সিস্টেমটা কমিউনিকেশন কনসোল, ডাটা প্রসেসিং মডিউলস এবং সেফটি রিলেটেড ডিসপ্লে কনসোল, রেডিয়েশন মনিটরস এবং মিনি কম্পিউটারের সমন্বয়ে গঠিত। তো এটার একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে আপনাদের সামনে, এটা যে ডিআরএমএস কিভাবে কাজ করে সেটার একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে এখানে, যে আপনারা দেখেন এখানে ডাটা প্রসেসিং মডিউলস গুলা কমিউনিকেশন কনসোলের সাথে লিঙ্ক আপ করা এবং সেফটি রিলেটেড ডাটা কনসোলগুলো কি আপনার কমিউনিকেশন কনসোলের মাধ্যমে লিঙ্ক আপ করা, এবং বিভিন্ন যে ইনপুট, অর্থাৎ রেডিয়েশন মনিটরিং এর জন্য যেসব ডিভাইস ইউজ করা হয় সেখান থেকে তারা যে ইনপুট নিচ্ছে সেই ইনপুট নিয়ে সে কমিউনিকেশন কনসোলে দিচ্ছে, এবং সেক্ষেত্রে সেই কমিউনিকেশন কনসোল থেকে মিনি কম্পিউটারের মাধ্যমে ডাটা স্টোরেজ, ডাটা রিপ্রেজেন্টেশন এগুলা করা হচ্ছে। হ্যাঁ আবির, কই ওয়েটিং এখন দেখ। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে এই কমিউনিকেশন কনসোল আসলে ডিআরএমএস এর সেন্ট্রাল কমিউনিকেশন এবং কন্ট্রোল ইউনিট। কমিউনিকেশন কনসোল হচ্ছে ডিআরএমএস এর সেন্ট্রাল কমিউনিকেশন
এবং কন্ট্রোল ইউনিট। তো এখানে বলা হচ্ছে যে ইচ রেডিয়েশন মনিটর ডাটা প্রসেসিং মডিউলস ইজ লিঙ্কড টু দ্য কমিউনিকেশন কনসোল, যেটা বললাম যে প্রত্যেকটা রেডিয়েশন মনিটর তার ডাটা প্রসেসিং মডিউলের মাধ্যমে কমিউনিকেশন কনসোলের সাথে লিঙ্ক আপ করা থাকে এবং মনিটর গুলা তার স্ট্যাটাস এবং রেডিয়েশন অ্যাক্টিভিটিটা কি মনিটরে ডিসপ্লে করে থাকে। তো এই কমিউনিকেশন কনসোল অপশনাল মিনি কম্পিউটারের সাথেও লিঙ্ক আপ করা থাকতে পারে তার ডাটা প্রসেসিং এবং ডাটা স্টোরেজের জন্য। ঠিক আছে, তো কমিউনিকেশন কনসোল ডাটা প্রসেসিং মডিউল গুলাকে ইন্টারোগেট করে এবং ডাটা মডিউলস গুলা এই ক্ষেত্রে রেসপন্স করে যাতে ইনফরমেশন গুলা রেডিয়েশন যে ডাটা গুলা এবং ডাটার যে ইনফরমেশন গুলা সেগুলা যাতে অন রিকোয়েস্ট তারা যে কোনো জায়গায় প্রোভাইড করতে পারে। তো এই রেডিয়েশন মনিটরিং, এই যে কন্টিনিউয়াস রেডিয়েশন মনিটরিং করতেছে, এটা আসলে কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে প্ল্যান্টে যদি কোনো ম্যালফাংশন হয় সেক্ষেত্রে কি রেডিয়েশন যে ডাটা সেটা কি রেডিয়েশন লেভেলটা কি তার সেফ ভ্যালুকে এক্সিড করবে, তখনই কি তারা একটা আর্লি ওয়ার্নিং পাবে যে কোথাও কোনো সমস্যা হচ্ছে। তো তখন তারা সেটা ইন্টারোগেট করতে পারে এবং কি তারা কেউ যদি কোনো রেগুলেটরি বোর্ড অথবা রেগুলেটরি কমিটি যদি সেই ডাটা চায় তাহলে সেক্ষেত্রে তারা আর্লি প্রোভাইড করতে পারবে। ঠিক আছে, তো ডিফারেন্ট টাইপের মনিটর ইউজ করা হয়, সেজন্য তাদের ইউনিট গুলো দেখা যায় যে এক এক জায়গায় এক এক রকম। যেমন আছে হচ্ছে কাউন্ট পার মিনিট সিপিএম দেখা যায়, মিলি রঞ্জন পার আওয়ার, মাইক্রো কুরি পার কিউবিক সেন্টিমিটার। এই ধরনের বিভিন্ন ইউনিটের যে ধরনের মনিটরিং ডিভাইস বসানো থাকে, যে ধরনের মনিটরিং ডিভাইস আপনার দেওয়া থাকে ডাটার জন্য, সেই ধরনের তারা যে ধরনের ডিটেক্টর ইউজ করা থাকে সেই ধরনের তারা ইউনিট প্রকাশ করে। তো এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন যেটা আছে সেটা অবশ্যই কনসিডার করা হয়। তো এই জিনিসগুলো হচ্ছে ডিজিটাল রেডিয়েশন মনিটরিং সিস্টেমের কি কাজ এবং কিভাবে তারা কাজ করে সেটা মোটামুটি একটা সিনারিও। তো এখানে একটা টেবিল দেওয়া আছে যেটা হচ্ছে রেডিয়েশন মনিটরিং সিস্টেমের যে টিপিক্যাল মনিটরস, হ্যাঁ, তারা কোন কোন লোকেশনে থাকতে পারে, তাদের সেন্সিটিভিটি রেঞ্জ কেমন, তাদের সেফটি ক্লাস কেমন এবং কি ধরনের আইটেম তারা মনিটর করছে সেটার একটা টেবিল দেওয়া আছে। তা আপনারা দেখেন যে কিছু কিছু রেডিয়েশন ডিটেক্টর বা কিছু কিছু সিস্টেম এখানে মনিটর করছে হচ্ছে কি এরিয়া, হ্যাঁ, এই যে আইটেম মনিটর এরিয়া, কিছু কিছু করছে এরিয়া হাই, কিছু কিছু করছে এরিয়া লো রেঞ্জ। ঠিক আছে, কিরকম যে ধরেন এই যে স্ট্যাকের উপরে যেই রেডিয়েশন মনিটরটা লাগানো আছে সেটা হচ্ছে এরিয়া হাই, হ্যাঁ, এবং যেটা নিচে যে গ্রাউন্ডে যদি লাগানো থাকে তাহলে সেটা হচ্ছে এরিয়া লো রেঞ্জ। দেন আবার করছে কি এয়ার পার্টিকুলেট, আয়োডিন হাই, আয়োডিন লো, রেডিয়েটিভ গ্যাস, হ্যাঁ, তারপর বিভিন্ন ডিফারেন্ট গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাসগুলো ভেন্টের মাধ্যমে বের হয়ে যায়, সেই ভেন্টে রেডিয়েশন মনিটর লাগানো থাকে, ডিটেক্টর লাগানো থাকে। ঠিক আছে, তো এই জিনিসগুলা কন্টিনিউয়াস মনিটর হয় এবং আপনারা দেখবেন যে কম্পিউটার তারা কন্টিনিউয়াস প্রিন্ট হতে থাকে, হ্যাঁ, এক ধরনের প্রিন্টার আছে সেটা কন্টিনিউয়াস প্রিন্ট হতে থাকে এবং এবং ডাটাগুলা প্রসেসিং এবং ডাটা স্টোরেজের জন্য কম্পিউটার দেওয়া থাকে, সেখানে তারা ডাটা স্টোর করতে থাকে। এছাড়া আর কি কি আইটেম মনিটর করে দেখেন, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এয়ার পার্টিকুলেট, আয়োডিন, রেডিয়েটিভ গ্যাস এবং লিকুইড। লিকুইডটা প্রপারলি মনিটর করা লাগে, যে আপনার যে লিকুইড আপনার ওই যে টারশিয়ারি লেভেলের যেই ওয়াটার বের হয়ে যাচ্ছে এবং সেটার রেডিয়েশন লেভেলটা কতটুকু, সেটা কি এক্সিড করলো নাকি, হ্যাঁ, সেটা কি যে স্ট্যান্ডার্ড ভ্যালু আছে সেটা 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 অনুযায়ী ঠিক আছে নাকি। তো এই জিনিসগুলা একটা কন্টিনিউয়াস মনিটরিং এর মধ্যে রাখতে হয়। এক মানে কুলিং ওয়াটার হট লেক থেকে কোল্ড লেক, কোল্ড লেক থেকে হট লেক, এই যে প্রত্যেকটা জায়গায় যে লিকুইড যে ট্রান্সফার হচ্ছে, হ্যাঁ, এই প্রত্যেকটা বিষয়গুলো
আসলে মনিটরিং করা হয়। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আয়োডিন মনিটরিং। আয়োডিনের যে ভ্যালু, যে স্ট্যান্ডার্ড ভ্যালু, সেটা কি এক্সিড করছে নাকি সেটাও আয়োডিনের যে স্ট্যান্ডার্ড ভ্যালু রেডিয়েশন লেভেল, সেটা কি এক্সিড করছে নাকি সেটাও কি প্রপারলি মেজার করা হয় এবং দেখা হয় যে এটা কোনোভাবে কোনো মানে প্রবলেম ক্রিয়েট করছে কিনা, অর্থাৎ তার ভ্যালু কি এক্সিড করছে কিনা। তো লোকেশন অনুসারে যদি আপনারা দেখেন কি কি লোকেশনে আসলে মনিটরগুলো ইউজ করা হয়, যেমন কন্ট্রোল রুম, রেডিওকেমিক্যাল ল্যাবরেটরি, ফুয়েল হ্যান্ডলিং বিল্ডিং, দেন হচ্ছে প্ল্যান্ট ভেন্টিলেশনের কারণ হচ্ছে এই যে ইফ্লুয়েন্ট গুলা ভেন্টিলেশন দিয়ে পাস হচ্ছে, তো এই জিনিসটা কি চেক করা খুবই জরুরি। আপনাদের কিছু আরেকটা স্লাইডে দেখলাম যে দেওয়া আছে 1980 থেকে 2010-এ যে কিভাবে তারা এই ইফ্লুয়েন্টের যে লেভেল, হ্যাঁ রেডিয়েশন লেভেল, সেটা কতটুকু কমেছে সেটাও একটা রিলেটিভ ডাটা দেওয়া আছে। তো দেখেন এখানে আরো কি কি আছে, কন্ট্রোল রুম, তারপর কন্টেনমেন্ট, হ্যাঁ টেকনিক্যাল সাপোর্ট সেন্টার, ডিকন্টামিনেশন স্টেশন, ইনকোর ইনস্ট্রুমেন্টেশন রুম, তারপর আছে ওয়াস্ট সলিডিফিকেশন, কন্ট্রোল রুম ইনটেক, এয়ার ইনটেক, ওয়াস্ট লিকুইড, স্টিম জেনারেটর স্যাম্পল, সার্ভিস ওয়াটার, স্টিম জেনারেটর ব্লো ডাউন, মেইন স্টিম লাইন মনিটর, কন্ডেন্সার এয়ার ইজেক্টর। তো এই যে ডিফারেন্ট লোকেশনে ডিফারেন্ট মনিটর কি ইউজ করা হয় যাতে আপনাদের যাতে রেডিয়েশন লেভেলটা প্রপারলি চেক করা হয় এবং মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যে কিছুক্ষণ হলো না এমন না, এটা কন্টিনিউয়াস চেক করতে হয়। তো এখানে সেন্সিটিভিটি রেঞ্জও দেওয়া আছে, যেটার ভিতরে থাকা মোটামুটি ম্যান্ডেটরি, যেটা এক্সিড করলে কি ধরে নিতে হয় কোনো ধরনের একটা প্রবলেম ঘটেছে। তো এটা ডিআরএমএস এর একটা ব্লক ডায়াগ্রাম, এটা ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবেন। আচ্ছা, এটা হচ্ছে রেডিয়েশন মনিটরিং সেফটি সাবসিস্টেম। এটা আসলে বেসিক্যালি সেটারই একটা পার্ট, একটু ডিসক্রিপটিভ ওয়েতে দেখানো হয়েছে। এখানে আছে আপনার several types of radiation monitors that are used in the DRMS depending on the source and strength of the radiation source, অর্থাৎ রেডিয়েশন সোর্সের স্ট্রেংথ এবং সোর্স অনুযায়ী আপনাদের ডিফারেন্ট টাইপ অফ রেডিয়েশন মনিটর ইউজ করা হয় ডিজিটাল রেডিয়েশন মনিটরিং সিস্টেমে। তো সেগুলো কি কি আমরা একটু দেখে আসি। যে প্রথমে দেওয়া আছে এয়ার পার্টিকেল মনিটরস। এয়ার পার্টিকেল মনিটরস কিভাবে কাজ করে, এই মনিটর গুলোতে এয়ার স্যাম্পলটা পাস করা হয়, হ্যাঁ মুভিং অথবা স্টেশনারি পেপার ফিল্টারের মধ্যে দিয়ে, এই মনিটরে স্যাম্পল এয়ার পাস করা হয় মুভিং অথবা স্টেশনারি পেপার ফিল্টারের মধ্যে দিয়ে। তো এই পেপার ফিল্টারটা আইদার আপনার হেলথ ফিজিক্স ল্যাবরেটরি নিয়ে অ্যানালাইসিস করে সেটা দেখা হয়, অথবা সেখানে যদি কোনো রেডিয়েশন ডিটেক্টর থাকে তার মাধ্যমে সেই সার্ভেটা করা হয়। তারপর আছে হচ্ছে গ্যাস মনিটর। এটা দুই ধরনের হতে পারে, দুইটা ক্যাটাগরির, একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে অনলাইন। ইনলাইনটা কি আর অনলাইনটা কি? অনলাইনটা হচ্ছে কোন একটা পাইপের মধ্য দিয়ে গ্যাস যাচ্ছে, সেটা সেই পাইপের সারাউন্ডে যদি রেডিয়েশন লেভেলটা মনিটর করা হয় সেটা হচ্ছে অনলাইন। আর ইনলাইন হচ্ছে কোন একটা স্যাম্পল গ্যাস ওই রেডিয়েশন মনিটরের মধ্যে দিয়ে পাস করালে সেটা যেই রেডিয়েশন লেভেলটা দিচ্ছে সেটা হচ্ছে ইনলাইন মনিটর। ঠিক আছে, তাহলে গ্যাস মনিটর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে অনলাইন। দেন হচ্ছে আয়োডিন মনিটর। তো আয়োডিন মনিটর হচ্ছে তার ফিল্টারে আয়োডিন কালেক্ট করে
এবং ফিল্টার কার্ট্রিজে আয়োডিন কালেক্ট করে এবং তার রেডিয়েশন লেভেলটা ডিরেক্টলি রেডিয়েশন ডিটেক্টরের মাধ্যমে মনিটর করে, অথবা সেই কার্ট্রিজটা রিমুভ করে হেলথ ফিজিক্স ল্যাবে নিয়ে সেটা চেক করে তার রেডিয়েশন লেভেলটা। নেক্সট হচ্ছে এরিয়া মনিটর। প্রথমেই ছিল হচ্ছে এরিয়া মনিটর, বিভিন্ন এরিয়াতে যে সকল মনিটর ইউজ করা হয়। তো যে সকল জায়গায় মানে ওয়ার্কারদের অ্যাক্সেস প্রয়োজন, হ্যাঁ, প্ল্যান্টের অপারেশন অথবা মেইনটেনেন্সের জন্য, সেখানে আসলে এরিয়া মনিটর গুলো ইউজ করা হয়। এরিয়া মনিটরটা হচ্ছে সেই টোটাল এরিয়াটাতে যেখানে সেই মনিটরটা লাগানো থাকে সেই এরিয়াতে কতটুকু রেডিয়েশন লেভেল রয়েছে সেটা তারা কি ডিটেক্ট করে। নেক্সট হচ্ছে স্টিমলাইন মনিটর। স্টিমলাইন মনিটর হচ্ছে কোনো একটা স্টিম লাইনে, হ্যাঁ, যদি যে মনিটরটা লাগানো থাকে তার রেডিয়েশন লেভেল চেক করার জন্য, সেটাকে আমরা বলতেছি স্টিমলাইন মনিটর। হ্যাঁ, তো এছাড়া রয়েছে লিকুইড মনিটর, যেটা খুবই ইম্পর্টেন্ট, আমি কিছুক্ষণ আগেও বললাম। তো এখানে বলা হচ্ছে যে লিকুইড ইফ্লুয়েন্স লিকুইড ইফ্লুয়েন্সকে যদি লিকুইড ইফ্লুয়েন্টের কোনো একটা স্যাম্পল এই ধরনের মনিটরের ভেতর দিয়ে যদি পাস করানো হয়, হ্যাঁ, তাহলে সেটা যে রেডিয়েশন ডিটেক্ট করবে এবং ওই ডিটেক্টরকেই বলবো আমরা লিকুইড মনিটর। অর্থাৎ লিকুইড ইনফ্লুয়েন্সের রেডিয়েশন লেভেল ডিটেক্ট করার জন্য আমরা যে মনিটরটা ইউজ করতেছি সেটাই হচ্ছে আমাদের লিকুইড মনিটর। তো এই ধরনের মনিটর কি কি ইউটিলাইজ করে, যে একটা পাম্প হয় নেসেসারি টু সার্কুলেট দ্য লিকুইড ওয়াটার সিস্টেম, ডিফারেন্সিয়াল প্রেসার বিটুইন ইনলেট অ্যান্ড আউটলেট পয়েন্ট ইজ নট সাফিসিয়েন্ট। এছাড়া রয়েছে ইনভ্যান্ট গ্যাস ডিটেক্টর। These monitors are located in the vents and directly monitor the radiation in the vents. তো আমরা কিছুক্ষণ আগেও বললাম যে ভ্যান্টে রেডিয়েশন ডিটেক্ট করাটা এবং রেডিয়েশন লেভেল মেজার করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ভ্যান্টে কি আপনাদের এই ইয়াতে প্রেসার ভেসেলের, হ্যাঁ, আরপিভির যে গ্যাসগুলা বের হবে, তো সেই তার মধ্য থেকে তো কিছু রেডিয়েশনও কি ছড়িয়ে যেতে পারে। তো সেই জিনিসটা, সেই গ্যাসটা বের হচ্ছে কিন্তু ভ্যান্ট দিয়ে। ভ্যান্টের হাইট কত? প্রায় 100 মিটার। তো এই ভ্যান্ট দিয়ে যে গ্যাসটা বের হচ্ছে, তো এই গ্যাসটা তো মনিটর করতে হবে যে তার রেডিয়েশন লেভেলটা ঠিক আছে কিনা, তার সেখানে আয়োডিনের পরিমাণ ঠিক আছে কিনা, সেখানে ক্রিপ্টনের পরিমাণ ঠিক আছে কিনা, জ্যাননের পরিমাণ ঠিক আছে কিনা। তো এই জিনিসগুলা চেক করার, এই জিনিসগুলো কন্টিনিউয়াস মনিটর করা হয়, ঠিক আছে। তো এই কন্টিনিউয়াস মনিটরিং এর জন্য এই ভ্যান্টে ডিটেক্টর বসানোটা, ডিটেক্টর থাকতেই হবে। তো এই যে ভ্যান্টে গ্যাস ডিটেক্টরটা বসানো থাকে, এটাকেই বলছে ইনভ্যান্ট গ্যাস ডিটেক্টর। তো এই ডিটেক্টর এবং মনিটর গুলাই হচ্ছে আসলে ডিআরএমএস এ বিভিন্ন সোর্স এবং স্ট্রেংথের অনুযায়ী তাদের বসানো হয় যাতে কন্টিনিউয়াস মনিটরিং করা যায়। এটা সিম্পল একটা ফিগার দেওয়া আছে যে আসলে কিভাবে চেক করা হয়। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনিটরিং পোস্ট, এনভায়রনমেন্ট স্যাম্পল কালেকশন, ল্যান্ড, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল কালেকশন করে ল্যাবে নিয়ে সেগুলো টেস্ট করা হয় যে সেখানে রেডিয়েশন লেভেল অথবা হ্যাজার্ডাস কিছু আছে কিনা। দেন হচ্ছে মনিটরিং স্টেশন আলাদা করে থাকে যেখানে আপনার এনভায়রনমেন্টাল রেডিয়েশন মেজার করা হয় এবং যে এয়ারে যে ডাস্ট ফ্লোট করে এবং ওয়েদার যে ডাটাগুলো আছে সেগুলো মেজার করা হয়। মনিটরিং কার থাকে যেটা ইকুইপমেন্ট ক্যারি করে রেডিয়েশন মনিটরিং এবং রেডিয়েটিভিটি মেজার করার জন্য, এবং সে ট্রাভেল করবে ওয়াইড এরিয়া জুড়ে যাতে সে টোটাল এরিয়াটা মনিটর করতে পারে। মনিটরিং পোস্ট থাকে। মনিটরিং পোস্টের কাজ কি? এটা একটা ফিক্সড জায়গায় থাকে যাতে সে এনভায়রনমেন্টাল রেডিয়েশন এবং সে কন্টিনিউয়াসলি মেজার করতে পারে, যে কন্টিনিউয়াস একটা রিডিং দিবে এনভায়রনমেন্টে কতটুকু রেডিয়েশন লেভেল আছে। এনভায়রনমেন্টাল স্যাম্পল কালেকশন, সি ফিশ, শেলফিশ, সি
sea fish and sea water etc. are sampled to measure radioactivity অর্থাৎ এই যে টারশিয়ারি লেভেলের পানি যে আপনার নদী বা সাগরে পড়ছে, সাগরের যেই পানি বা মাছ বা জলজ যেই উদ্ভিদগুলো আছে তাদের কোনো তারা কোনো হ্যাজার্ডাস কিছু পাচ্ছে কিনা এখান থেকে সেটাও কন্টিনিউয়াস একটা মনিটরিং করা হয় এবং সেখান থেকে স্যাম্পল কালেকশন করে ল্যাবে নিয়ে টেস্ট করার মাধ্যমে সেগুলো কি একটা ডাটা এবং স্ট্যান্ডার্ড ডাটা কালেকশন করা হয় এবং স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় এবং লেভেলগুলো চেক করা হয় যে সেটা কোনোভাবে রেগুলেশন ল সেগুলো কোনো ভায়োলেট করছে কিনা। ঠিক আছে, এই ছিল মোটামুটি এই স্লাইডের টপিক গুলা। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, নেক্সট আরেকটা পিডিএফ দেওয়া আছে রেডার সিস্টেমের ভেতরে পড়বে, যেটা সেটা হচ্ছে এনআরসি রেডিওলজিক্যাল ইনফ্লুয়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল মনিটরিং প্রোগ্রাম। তো এখানে বেসিক্যালি ল এবং ডিফারেন্ট ডিজাইন ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। যে আপনার সিএফআর, সিএফআর কি কোড অফ ফেডারেল রেগুলেশন পার্ট, যেটার টাইটেল 10 এবং পার্ট 50 তে, হ্যাঁ, এবং অ্যাপেন্ডিক্স এ তে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো রেডিওলজিক্যাল ইফ্লুয়েন্ট এবং এনভায়রনমেন্টাল মনিটরিং প্রোগ্রাম নিয়ে জেনারেল ডিজাইন ক্রাইটেরিয়া 60, 61 এবং 64 এ এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। হ্যাঁ, এছাড়া আরো যেটা প্রয়োজন সেটা হচ্ছে এলারা। আপনারা এলারা এর আগেও পড়েছেন যে as low as reasonably achievable, অর্থাৎ এই এলারা ক্রাইটেরিয়া আপনার ফুলফিল করে আপনাদের এই এনপিপি পাওয়ার প্ল্যান্টে ইফ্লুয়েন্ট এবং এনভায়রনমেন্টাল মনিটরিং প্রোগ্রামগুলো পরিচালনা করতে হবে। তো এলারা যে ক্রাইটেরিয়া সেটা কোথায় আছে? অ্যাপেন্ডিক্স 1 অফ 10 সিএফআর পার্ট 50। এই জিনিসগুলা একটু মনে রাখবেন, কারণ এগুলা ভাইবার কোশ্চেন আসতেও পারে। এলারা কি, এলারা কোথায় আছে, হ্যাঁ, তারপর হচ্ছে ইফ্লুয়েন্ট এবং এনভায়রনমেন্টাল মনিটরিং এট এনপিপি কোথায় আছে, যেমন এটা আছে কোথায়, জেনারেল ডিজাইন ক্রাইটেরিয়া 60, 61, 64 of appendix A of title 10 CFR 50। এটাকে সংক্ষেপে 10 CFR 50 বলেও হবে। তো এখানে যেটা খুব গুরুত্ব দিয়ে বলা হচ্ছে সেটা হচ্ছে the licensee shall establish an appropriate surveillance and monitoring program to provide data on quantities of radioactive material released in liquid and gaseous effluent। অর্থাৎ এই সার্ভিলিয়েন্স এবং মনিটরিং প্রোগ্রাম এস্টাবলিশ করতে হবে এই জন্য যাতে সে রেডিয়েটিভ ম্যাটেরিয়াল যে রিলিজ করছে লিকুইড এবং গ্যাসিয়াস ইফ্লুয়েন্সের মাধ্যমে সেটার কোয়ান্টিটির প্রপার ডাটা থাকতে হবে এবং সেই ডাটাটা তাদের প্রোভাইড করতে হবে। ঠিক আছে, সেকেন্ডলি কি বললো, provide data on measurable levels of radiation and radioactive materials in the environment to evaluate the relationship between quantities of radioactive material released in effluents and resultant radiation doses to individuals from principal pathways of exposure। একটা জিনিস মনে রাখবেন যে এই যে রূপপুর হচ্ছে, রূপপুর হওয়ার আগে কিন্তু
টোটাল এনভায়রনমেন্টাল ডাটা কালেক্ট করা হয়েছে, তার ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন কি, প্রত্যেকটা এরিয়াতে মানে গ্রাফিক মানে বিভিন্ন পয়েন্ট পয়েন্ট ধরে টোটাল এরিয়াতে রেডিয়েশন লেভেল কতটুকু, রেডিয়েশন ডাটা কতটুকু, পুরোটা কিন্তু আগে করা হয়েছে। তো এই যে সার্ভিলেন্স এবং মনিটরিং প্রোগ্রামটা এস্টাবলিশ করতে বলা হয়, তার মাধ্যমে কি এই প্ল্যান্ট চলাকালীন যে ইফলুয়েন্ট গুলা এনভায়রনমেন্টে আসবে তার রেডিয়েশন এবং রেডিয়েটিভ ম্যাটেরিয়ালস এর যে লেভেল, সেই ডাটাগুলো তাকে দিতে হবে। তার ফলে কি হবে, ওই আগের ব্যাকগ্রাউন্ড লেভেল এবং তখন ওই প্ল্যান চলাকালীন ব্যাকগ্রাউন্ড লেভেল গুলা কি কম্পেয়ারের মাধ্যমে কি একটা ডিসিশনে পৌঁছানো যাবে যে আসলে এনভায়রনমেন্টের কি হচ্ছে, মানে কি ধরনের পরিবর্তন এনভায়রনমেন্টে আসছে, রেডিয়েশন লেভেল কি বেড়ে গেল না রেডিয়েশন লেভেল কমে গেল না কি হলো, পপুলেশন ডোজ কত হলো, এই জিনিসগুলা কি মেজার করার জন্য আসলে এই প্রোগ্রামটা এস্টাবলিশ করতে হয়। 3 নাম্বার হচ্ছে কি আইডেন্টিফাই চেঞ্জেস ইন দ্য ইউজ অফ আনরেস্ট্রিক্টেড এরিয়াস to permit modifications in monitoring programs for evaluating doses to individuals from principal pathways of exposure. তো আনরেস্ট্রিক্টেড যে এরিয়াগুলো আছে, যেমন এগ্রিকালচার পারপাসের জন্য যে এরিয়াগুলো আছে, তো সেখানে মনিটরিং প্রোগ্রামগুলো মডিফিকেশনের মাধ্যমে তার ইন্ডিভিজুয়াল যেই ডোজটা পাচ্ছে সেটা ইভ্যালুয়েট করতে হবে এবং এক্সপোজার হওয়ার যেই পাথওয়ে গুলো আছে সেগুলা কি কনসিডার করতে হবে। তো এখানে আরো কিছু রেগুলেশন এবং রেগুলেটরি গাইডেন্স এর নাম দেওয়া আছে, যেমন 10 CFR 50.34A, 36A, 10 CFR Part 20, এরকম আরো অনেকগুলো দেওয়া আছে এখানে। তো এই জিনিসগুলো আপনারা পড়ে দেখতে পারেন যদি ইন্টারেস্টেড থাকেন। হ্যাঁ, এগুলো আসলে রেগুলেটরি যারা কাজ করবে, রেগুলেটরি কমিটি, রেগুলেটরি বোর্ড, তাদেরই আসলে মেনটেন করতে হবে, এবং যারা আপনার হচ্ছে ইয়াতে কাজ করবেন, যদি কেউ হচ্ছে সেই স্কোপটা পান যে এইসব যে রিপোর্ট যে তৈরি করতে হয়, ধরেন আপনাকে বললে এনভায়রনমেন্টাল একটা রিপোর্ট তৈরি করতে, সেই ক্ষেত্রে আপনাকে এই ধরনের এই যে টেকনিক্যাল স্পেসিফিকেশন অথবা ডিজাইন গাইডেন্স অথবা রেগুলেটরি গাইড গুলো ফলো করে আপনাকে সেই টেকনিক্যাল রিপোর্ট তৈরি করতে হবে, যে আপনারা এই সেই স্ট্যান্ডার্ড প্ল্যান ধরে রেখেছি কিনা, প্রপারলি মেনটেন করছে কিনা। নেক্সট টপিক দেওয়া হচ্ছে যে এনআরসি, ডোজ লিমিটস ফ্রম রেডিয়েটিভ ইনফ্লুয়েন্স। তো ডোজ লিমিট আমরা জানি, তো এই ডোজ লিমিটটা আসলে কোত্থেকে এসেছে সেটা এখানে বলা আছে যে 10 CFR Part 20, 10 CFR Part 20 তে বলা আছে যে licensed operation does not exceed 0.1 RAM in a year। অর্থাৎ কোন ইন্ডিভিজুয়াল মেম্বার 0.1 RAM এর বেশি ইফেক্টিভ ডোজ এক বছরে পাবে না। এটা এনআরসি ডোজ লিমিট। এনআরসি ডোজ লিমিট, ডোজ লিমিট কিন্তু এই অর্গানাইজেশন ভেদে ডিফারেন্ট আছে। আইএ একরকম গাইডলাইন আছে, এনআরসি আর একরকম গাইডলাইন আছে, অন্য দেশের অন্য ধরনের গাইডলাইন আছে, বাংলাদেশের আলাদা একটা গাইডলাইন আছে। তো এনআরসি বলছে তার 10 CFR Part 20 তে যে ইন্ডিভিজুয়াল মেম্বার ইফেক্টিভ ডোজ 0.1 RAM এর এক বছরে 0.1 RAM এর বেশি এক্সিড করতে পারবে না। ঠিক আছে, তারপর হচ্ছে ট্রিশিয়ামের ক্ষেত্রে যেটা বলা আছে যে তার কনসেন্ট্রেশন ভ্যালু 10⁻³ মাইক্রোকুরি পার মিলিলিটার এর বেশি হতে পারবে না।
এখানে এছাড়া আরো বলা হচ্ছে যে হোল বডি কাউন্ট, তারপর হচ্ছে ডিফারেন্ট অর্গানের জন্য কতটুকু লিমিট, হ্যাঁ, এবং এলারা এলারা এখানেও এলারা যে ক্রাইটেরিয়ান সেটা বলা আছে যে 10 CFR পার্ট 50 তে কি বলা আছে। তো এই জিনিসগুলো এই টপিকে অল্প করেই আলোচনা করা হয়েছে। এছাড়া আছে ইপিএ ড্রিঙ্কিং ওয়াটার লিমিট, অর্থাৎ ড্রিঙ্কিং ওয়াটারের জন্য সেটা লিমিটটা কনসেন্ট্রেশন লিমিটটা কি, সেটা হচ্ছে কত 20,000 পিকোকুরিস পার লিটার অফ ট্রিশিয়ামের ক্ষেত্রে 20,000 পিকোকুরিস পার লিটার, এবং অ্যানুয়াল ডোজ অফ 4 মিলিগ্রাম। এটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটারের জন্য যে লিমিট। এছাড়া কন্টামিনেশন লেভেল, ম্যাক্সিমাম কন্টামিনেশন লেভেল হচ্ছে 4 মিলিগ্রাম পার ইয়ার ফর বেটা পার্টিকেল অ্যান্ড প্রোটন রেডিওঅ্যাক্টিভিটি ফ্রম ম্যান-মেড রেডিওনিউক্লিয়ার্স ইন ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে ইপিএ যেই ম্যাক্সিমাম কন্টামিনেশন লেভেল বলছে সেটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটারের জন্য 4 মিলিগ্রাম পার ইয়ার ফর বেটা পার্টিকেল অ্যান্ড প্রোটন রেডিওঅ্যাক্টিভিটি। তো এই জিনিসগুলা হালকা দেখে রাখবেন। এখানে ভাইভাতে আসলে অনেক ধরনের কোশ্চেন করা যায়, তো ভাইভার জন্য হলেও এই প্রশ্নগুলো এই ডকুমেন্টটা পড়বেন। আচ্ছা, আরেকটা যে ফাইল দেওয়া আছে সেটা হচ্ছে ইফ্লুয়েন্ট রিলিজেস ফ্রম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস অ্যান্ড ফুয়েল সাইকেল ফ্যাসিলিটি। ঠিক আছে, তো এখানে প্রথমেই যে জিনিসটা বলা আছে যে আপনাদের স্টাডির জন্য যেই যেটা পটেনশিয়াল সোর্স সেটা হচ্ছে কি কি, মেজারমেন্টস অফ রেডিওঅ্যাক্টিভিটি কন্টেন্ট ইন এয়ারবর্ন অ্যান্ড লিকুইড ইফ্লুয়েন্টস দ্যাট আর রিলিজড ফ্রম নিউক্লিয়ার ফ্যাসিলিটিস। আপনাদের আগেও বললাম যে দুইটা জিনিস ভালোভাবে চেক করতে হয় যেটা এনভায়রনমেন্টে চলে আসে। কি কি, এটা হচ্ছে প্ল্যান্ট থেকে এয়ারবোর্ন যে জিনিস, যে এলিমেন্ট গুলা আসে, এবং যে লিকুইড ইফ্লুয়েন্স গুলা প্ল্যান্ট থেকে এনভায়রনমেন্টে আসে, সেটা রেডিওঅ্যাক্টিভিটি মেজারমেন্টটা একটা ইম্পর্টেন্ট স্টাডি। সেকেন্ডলি হচ্ছে মেজারমেন্ট অফ রেডিয়েশন ইন দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড নিউক্লিয়ার ফ্যাসিলিটি। নিউক্লিয়ার ফ্যাসিলিটি অ্যারাউন্ডে যে এনভায়রনমেন্ট আছে তার কন্টিনিউয়াস, ওই যে আপনারা দেখলেন ফিক্সড পজিশনে যে এনভায়রনমেন্ট, সরি, মনিটরিং পোস্ট, মনিটরিং কার, মনিটরিং সেন্টার, এই জিনিসগুলা আসলে কেন দরকার? কারণ হচ্ছে এই নিউক্লিয়ার ফ্যাসিলিটির অ্যারাউন্ডে যে এনভায়রনমেন্ট আছে তার রেডিয়েশন মেজারমেন্ট প্রপার ওয়েতে এবং স্ট্যান্ডার্ড মেনটেন করে করার জন্য। তো এই কমিটি যে এয়ারবর্ন টার্মটা ইউজ করছে সেটা হচ্ছে গ্যাসিয়াস এবং পার্টিকুলেট রিলিজেস টু এয়ার, এবং লিকুইড অর এ ওয়াটার বর্ন টু রেফার রিলিজেস টু ওয়াটার। দুইটা টার্ম কি কি, একটা হচ্ছে এয়ারবর্ন আর একটা হচ্ছে লিকুইড অথবা ওয়াটারবর্ন। এয়ারবর্ন হচ্ছে কি গ্যাসিয়াস অ্যান্ড পার্টিকুলেট রিলিজেস টু এয়ার, আর লিকুইড আর ওয়াটারবর্ন হচ্ছে রিলিজেস টু ওয়াটার। আচ্ছা, এই ক্লাসটা 1 মিনিটের ভিতর শেষ হয়ে যাবে, আপনারা কাইন্ডলি আবার এই লিংকে জয়েন করবেন, আর কয়েক মিনিট হলেই এটা শেষ হয়ে যাবে।
আচ্ছা, আপনাদের আর অ্যাটেন্ডেন্স দেওয়ার প্রয়োজন নেই, আগেরটা আমি রেখে দিয়েছি। তো এখানে বলা হচ্ছে যে এখানে প্রথমে অ্যাক্টিভিটি কি, ব্যাকটেরিয়াল কি, কুড়ি কুড়ি সমান সমান কত ব্যাকটেরিয়াল, এই জিনিসগুলো দেওয়া আছে। এবং আহ, এবং যে সোর্স গুলো আছে, হ্যাঁ, যে সোর্স গুলো আছে যেগুলো থেকে এয়ারবর্ন এবং লিকুইড ফর্ম, এক্সিডেন্ট ফর্ম গুলা আর ইয়া হয়, প্রডিউস হয় নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে, সেইগুলা এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা দেখি সেগুলো কি কি। They originate from several sources within a nuclear plant. তো কি কি আমরা দেখি, fission of residual uranium contained on the exterior of the fuel rods referred to as tramp uranium. Secondly হচ্ছে leaks from failed fuel rods, আর হচ্ছে diffusion of radioactive gases through intact fuel rods. আবির, হুম, সমস্যা নাই, আমি রাখছি, পরে দিয়ে দিব। Thirdly হচ্ছে diffusion of radioactive gases through intact fuel rods. Fourth হচ্ছে activation of materials in reactor cooling water. রিয়েক্টর কুলিং ওয়াটারে আপনার বিভিন্ন ম্যাটেরিয়ালের অ্যাক্টিভেশন ঘটে, সেই ক্ষেত্রে রেডিয়েটিভিটি এক্সপ্লেন্টের মাধ্যমে, লিকুইড ইফ্লুয়েন্ট অথবা এয়ারবর্নের মাধ্যমে এনভায়রনমেন্টে আসতে পারে। এবং লাস্ট হচ্ছে যে পয়েন্টটা, সেটা হচ্ছে ইরোশন অ্যান্ড এনট্রেনমেন্ট অফ অ্যাক্টিভেটেড ম্যাটেরিয়ালস ফ্রম পাইপস, ভালভস অ্যান্ড পাম্পস ইন দ্য কুলিং সিস্টেম। তো এই সোর্সগুলো হচ্ছে কি, রেডিয়েটিভ ইফ্লুয়েন্স গুলা যে ফর্মে আসে নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে, যেখান থেকে আসে সেইগুলা। তো এখানে ইম্পর্টেন্ট যেই পয়েন্টগুলো সেটা হচ্ছে এই টেবিল দুটা, কমন রেডিও নিউক্লাইডস, in airborne effluent releases from nuclear plant। কি কি আছে ক্যাটাগরি, ফিশন অ্যান্ড অ্যাক্টিভেশন গ্যাসেস, ফিশন অ্যান্ড অ্যাক্টিভেশন গ্যাসেস এর মধ্যে আছে ক্রিপ্টন, xenon, আর্গন। দেন হচ্ছে আয়োডিন বা হ্যালোজেন্স, কি কি আছে, আয়োডিন 131, 32, 33, 34, 35, ব্রোমিন 82। দেন হচ্ছে পার্টিকুলার্স কি কি পাওয়া যায়, কোবাল্ট, সিজিয়াম, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, নায়োবিয়াম, আর হচ্ছে ট্রিশিয়াম, হাইড্রোজেন 3। Common radionuclides in reported liquid effluent releases from nuclear plants। ঠিক আছে, ক্যাটাগরি কি কি, মিক্সড, যেমন আয়রন 55, ফিশন, মিক্সড ফিশন অ্যান্ড অ্যাক্টিভেশন প্রোডাক্টস, হচ্ছে আয়রন, কোবাল্ট, সিজিয়াম, আরো একটা আছে ট্রিশিয়াম, ডিসলভড অ্যান্ড এন্ট্রেন নোবেল গ্যাসেস, সেখানে আছে কি হাইড্রোজেন 3, ক্রিপ্টন এবং xenonএর কয়েকটি। তো তো এই জিনিসগুলা একটু আপনাদের জেনে রাখতে হবে, যে লিকুইড ইফ্লুয়েন্টে কি কি রেডিওনিউক্লাইড থাকে এবং এয়ারবর্ন ইফ্লুয়েন্টে কি কি রেডিওনিউক্লাইড থাকে। ঠিক আছে, এবং এর ভিতরে কোনটির মাত্রা বেশি থাকে, সবচেয়ে বেশি থাকে কোনটির মাত্রা, সেটাও একটু জেনে নেবেন। আচ্ছা,
নিচে কিছু এরকম ফিগার দেওয়া আছে যে বিভিন্ন প্ল্যান্টের ক্ষেত্রে ক্রিপ্টন, জেনন 133, জেনন 135 এর পরিমাণ কেমন হয় সেগুলা রেড দ্বারা দেখাচ্ছে জেনন 133, গ্রিন দ্বারা দেখাচ্ছে জেনন 135 আর ব্লু দ্বারা দেখাচ্ছে ক্রিপ্টন 85। ঠিক আছে, এটা হচ্ছে 2008 এর ডাটা, এবং ইউনিট দেওয়া হচ্ছে 20। তো এই ফিগারটা হচ্ছে আপনার বিডব্লিউআর এর জন্য। নেক্সট ফিগারটা দেওয়া হচ্ছে পিডব্লিউআর এর জন্য। এই হচ্ছে পিডব্লিউআর এর জন্য। এটা এই গ্রাফটা হচ্ছে আয়োডিন 131 এর জন্য, এবং এটা হচ্ছে ওইটা বিডব্লিউআর এর জন্য, এটা পিডব্লিউআর এর জন্য। তো এই গ্রাফগুলা থেকে কি কি অবজারভেশন পাওয়া যায় সেটাই আসলে এখানে দেখানো হয়েছে। কি কি? প্রথমটা দেখানো হচ্ছে যে at present nuclear plants typically release between a few curies and several hundred curies per year in airborne effluents. Most of the activity released in airborne effluents is from fission, activation gases, and tritium. The median activities of these releases are currently approximately the same for BWRs and PWRs, in spite of the fact that tritium produced in PWRs is higher than in BWRs. However, as will be discussed later in the chapter, BWRs generally release greater quantities of radionuclides than PWRs prior to about 1980. তো যে বললাম আপনাদের 1980 এবং 2008 এর একটা কম্পারিজন দেখানো হয়েছে। The activities of iodine and particulates in releases are typically several orders of magnitude lower than activities from fission or activation gases and tritium. তারপর দেওয়া হচ্ছে both BWRs and PWRs exhibit significant variability in release of all airborne effluent category অর্থাৎ বিডব্লিউ এবং পিডব্লিউআর এর যে রিলিজটা হচ্ছে তাদের ভেতরে যে পার্থক্যগুলো সেগুলো আসলে এখানে কি একটু ডিফাইন করে দেওয়া আছে যে কম্পারেটিভলি কোনটার কোয়ান্টিটি বেশি যাচ্ছে, কোনটার কোয়ান্টিটি কম যাচ্ছে, কোথায় কোন ক্যাটাগরির ইফ্লুয়েন্ট যাচ্ছে, এই জিনিসগুলো আসলে এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা যদি একটু কম্পারিজনে যাই তাহলে কোথায় কম্পারিজন? এই যে এখানে কম্পারিজন আছে যে comparison of airborne radioactive effluent release from 4 nuclear plants. দেখেন 1980 ডাটা এবং 2010 এর ডাটা দুইটা দেওয়া আছে। তো এখানে দুইটা পিডব্লিউআর দুইটা বিডব্লিউআর দেওয়া আছে। তো আপনারা এই ডাটাগুলো একটু দেখবেন, এবং আপনাদের কোশ্চেন যেহেতু একটু ক্রিয়েটিভ টাইপের হবে এবং ডিরেক্ট আপনারা স্লাইডে পাবেন না, সেই ক্ষেত্রে এই জিনিসগুলা দেখাটা ওয়াইজ হবে। ওকে, আপনারা এখানে ডাটাগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে এই জিনিসগুলো একটু দেখবেন। সিমিলারলি লিকুইড ইফ্লুয়েন্টের জন্য এই কম্পারিজনটা আছে। হ্যাঁ, তো এই দুইটা টেবিল আপনারা ভালোভাবে দেখবেন যে আসলে ডাটাগুলো কিভাবে 1980 থেকে 2010 এ কিভাবে চেঞ্জ হলো, এবং কোনটা কমলো কোনটা বাড়লো, এবং পিডব্লিউআর এবং বিডব্লিউআর এর জন্য কি সিমিলার হলো না ডিফারেন্ট থাকলো কোয়ালিটি এবং যে ক্যাটাগরি সেটার দিক দিয়ে। ঠিক আছে, তো এতটুকুই আজকের মতো। আমরা আজকে এখানে ক্লাস শেষ করবো। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আর কোশ্চেন না থাকলে আমরা শেষ করতে পারি।